বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় বর্ষের আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মমিন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজ আমরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায়টা পড়ব। আমাদের আজকের পাঠ কৃষ্ণ বস্তুর বিকরণ ও আপেক্ষিকতা। আমরা এর আগে 3টা ক্লাস নিয়েছি। আমাদের আজকের পাঠ হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকরণ এবং আপেক্ষিকতা, দুইটা বিষয় সম্বন্ধে আমরা জানব। তো কৃষ্ণ বস্তু বিকরণ ও আপেক্ষিকতা সম্বন্ধে জানার আগে আমরা গতদিন যে ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলো সম্বন্ধে একটু জাস্ট আলোচনা করে নিব। গতদিন আমরা পড়েছিলাম হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কী ছিল? যে 1927 সালে বিজ্ঞানী হাইজেনবার্গ ডি ব্রাউলির তরঙ্গ তত্ত্ব আলোচনা করার সময়, তরঙ্গ কণা দ্বৈততা আলোচনা করার সময় উনি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা উদ্ভাবন করেন। এবং ডি ব্রাউলির তরঙ্গ তত্ত্বে বলা ছিল পদার্থ হচ্ছে দ্বৈত নীতি, একটা হচ্ছে কণা তত্ত্ব, একটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব। তাহলে পদার্থ যখন কণা তত্ত্ব হিসেবে আচরণ করে তখন একই সাথে কোনো কণার বা কোনো পদার্থের অবস্থান এবং ভরবেগ একই সাথে চিরায়ত বলবিদ্যা অনুসারে নির্ণয় করা যায়। কিন্তু পদার্থ যখন তরঙ্গরূপে আচরণ করে তখন একই সাথে তার ভরবেগ এবং অবস্থান নির্ণয় করা যায় না। তার কারণ হচ্ছে পদার্থ যখন তরঙ্গকারে ছড়িয়ে পড়ে তখন একই সাথে ভরবেগ এবং অবস্থান যুগোৎপদভাবে নির্ণয় করা যায় না। তো বিজ্ঞানী হাইজেনবার্গ যে তত্ত্বটা দিয়েছিলেন সেখানে বলছেন যে কোনো নির্দিষ্ট দিকে কোনো কণার অবস্থান, আমি গতদিনে পড়েছিলাম এটা, কোনো নির্দিষ্ট দিকে কোনো কণার অবস্থান ও ভরবেগের একই সাথে যুগোৎপদভাবে নির্ণয় করা যায় না। উনি গাণিতিকভাবে বলছিলেন যে কোনো নির্দিষ্ট দিকে কোনো কণার অবস্থান এবং ভরবেগ একই সময় নির্ণয়ে ভরবেগ ও অনিশ্চয়তা নীতির গুণফলটা ছিল অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তা নীতির গুণফলটা ছিল এইচ কাটের সমান কিংবা এইচ কাট থেকে বড় হবে, কোনো ক্রমে এইচ কাট অপেক্ষা ছোট হবে না। এটাকে যদি আমরা সিম্পলিফাই করেছিলাম ডেল এক্স ডেল পি, কণার অবস্থান এবং ভরবেগ এইচ ভাগ টয়েস পাই, এইচ কাট সমান আমরা লিখতে পারি হচ্ছে এইচ ভাগ টয়েস পাই। আবার পরবর্তীতে এই সমীকরণটাকে উনি সংশোধন করে লিখেছিলেন ডেল এক্স ডেল পি এইচ কাট ভাগ হচ্ছে 2 সংশোধিত রূপ। এটা ছিল হচ্ছে ডেল এক্স ডেল পি এইচ ভাগ হচ্ছে 4 পাই হবে। এটা আমরা গতদিন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে পেয়েছিলাম। এক্ষেত্রে আমরা কোনো কণার শক্তি এবং সময়ের ভিতরেও আমরা যদি করি তুলনা করি শক্তি, তাহলে শক্তিকে ডেল ই দ্বারা যদি প্রকাশ করি, ডেল ই, এবং হচ্ছে সময় হচ্ছে ডেল টি, এটাও এইচ কাটের সমান কিংবা এইচ কাট থেকে বড় হবে, কোনো মতেই এইচ কাটের ছোট হবে না। এটা কিন্তু আমরা সিম্পলিফাই করে লিখি তাহলে হচ্ছে আমরা ডেল ই ডেল টি আমরা একেবারে লিখতে পারি হচ্ছে 4 পাই। তাহলে কণার অবস্থান এবং ভরবেগের ক্ষেত্রে লিখতে পারি, আবার লিখতে পারি হচ্ছে কোনো কণার কোনো বস্তুর শক্তি এবং ওই ঘটনা সংঘটিত হওয়ার যে সময় সেটা হচ্ছে এইচ ভাগ 4 পাইয়ের হয় সমান হবে বা এইচ ভাগ 4 পাই থেকে বড় হবে, কিন্তু কোনো মতে এইচ ভাগ 4 পাইয়ের ছোট হবে না। এটা আমরা গতদিন পড়েছিলাম। আচ্ছা, এখান থেকে আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে পড়েছিলাম যে পরমাণু নিউক্লিয়াসের ভিতরে যে ইলেকট্রন থাকতে পারে না সেটা আমরা ব্যাখ্যা করেছিলাম। আচ্ছা, এরপর আমরা দেখছিলাম এক্স রে। পরবর্তী টপিকটা ছিল হচ্ছে এক্স রে। এক্স রেটা কি ছিল বলছিলাম যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কোনো ইলেকট্রন বা উচ্চ গতি সম্পন্ন কোনো ইলেকট্রন কোনো যদি ধাতব পাতের ওপর আঘাত করে তাহলে সেখান থেকে এক ধরনের রশ্মি নির্গত হয়, উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন রশ্মি নির্গত হয়, সেই রশ্মিটাকে বলা হচ্ছে এক্স রে। আচ্ছা, সেটা কীরকম ছিল বলছিলাম যে আমি শুধু সংক্ষেপে করতেছি। এটা বলছিলাম যে ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোড, এর ভিতরে বিভব পার্থক্য যদি উচ্চ দেওয়া হয় তাহলে এখান থেকে যে ইলেকট্রনগুলো যেগুলো নির্গত হবে সেখানে যে এখানে হচ্ছে ট্যাংস্টেন পদার্থের একটা ফিলামেন্ট, এটাকে ক্যাথোড বলতেছি, আর হলো যে ট্যাংস্টেন বা মলিবডেনাম পদার্থের একটি পাত, অ্যানোড তামার পাতের উপরে ট্যাংস্টেন না মলিবডেনাম একটা পাত লাগানো আছে, প্রলেপ দেওয়ানো আছে। এখানে ইলেকট্রনগুলো এই ট্যাংস্টেন বা মলিবডেনাম প্রলেপের ওপর আঘাত যখন করে, তার পরমাণুর সাথে যখন আঘাত করে তখন সেখান থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক ধরনের রশ্মি নির্গত হয়, সেটাকে বলা হচ্ছে এক্স রে। এক্স রে। আচ্ছা, আর বলছে যে 0.1 থেকে 0.2 এত পার্সেন্ট হচ্ছে এক্স রেতে রূপান্তরিত হয়, বাদ বাকিগুলো কি তাপে রূপান্তরিত হয়। এই অ্যানোড নলের সাথে ঠান্ডা পানি দিয়ে সে তাপকে সে নিষ্ক্রিয় করা হয় বা গরম পানির মাধ্যমে বের করে দেওয়া
ঠান্ডা পানি দিয়ে গরম পানি দিয়ে বের করে দেওয়া হয়। এটা আমরা গতদিন পড়েছিলাম। আচ্ছা, এখান থেকে আমরা দেখছিলাম কি যে এই ইলেকট্রনের গতিবেগ এবং হচ্ছে এক্স রে তরঙ্গদৈর্ঘ্যের একটা সমীকরণ পাইছিলাম, ল্যামডা মিনিমাম সমান হচ্ছে এইচ সি ভাগ হচ্ছে ইলেকট্রন ইভি, ইলেকট্রন ভোল্ট। এর ভিতরে যে গতিশক্তি ছিল হচ্ছে ইলেকট্রন ভোল্ট, এইচ হচ্ছে প্লাঙ্কের দ্রবক, আর সিটা হচ্ছে আলোকের বেগ, এবং ল্যামডা মিনিমাম হচ্ছে এক্স রে তরঙ্গদৈর্ঘ্য। এই সমীকরণটা আমরা গতদিন পেয়েছিলাম। আচ্ছা, এখান থেকে আমরা এক্স রেটা কি, এক্স রে কিছু বৈশিষ্ট্য ছিল যে এক্স রে হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং হচ্ছে এখান থেকে এটা হচ্ছে আট তরঙ্গ, লম্বিক তরঙ্গ নয়, এটা হচ্ছে আট তরঙ্গ, এবং বলেছিলাম যে এটা হচ্ছে দৃশ্যমান আলোর চেয়ে তার তরঙ্গ দৈর্ঘ্য খুবই হচ্ছে ক্ষুদ্র। এটা আমরা গতদিন এক্স রে সম্বন্ধে পড়েছিলাম, এক্স রের বৈশিষ্ট্য, ধর্ম, তারপরে ব্যবহার, এই বিষয়গুলো পড়া হয়েছিল। আমরা এক্স রে এবং গামারের মধ্যে যদি পার্থক্য করতে যাই, তাহলে এক্স রেটা হচ্ছে কি, এক্স রে আর হচ্ছে গামা রে। এক্স রেটা হচ্ছে, এক্স রেটা উৎপন্ন কীভাবে করতেছি, আমরা যখন কোনো উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন ধাতব পদার্থের উপর আঘাত করে সেখান থেকে হচ্ছে এক্স রে নির্গত হয়। আর গামা রেটা নির্গত হচ্ছে কোথায়, গামা রেটা হচ্ছে যে একটা তেজস্ক্রিয় পদার্থ থেকে গামা রে অটোমেটিকলি নির্গত হয়। এটা হচ্ছে নিউক্লিয় একটা ঘটনা, আর এটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের ঘটনা। এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য গামারের তরঙ্গ দৈর্ঘ্য থেকে সাথে বড়, দুইটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কিন্তু এক্স রে গামারের তরঙ্গ দৈর্ঘ্য এক্স রে তরঙ্গ দৈর্ঘ্যের চাইতে হচ্ছে খুবই ক্ষুদ্র। এগুলো ছিল এক্স রে এবং গামারের মধ্যে পার্থক্য। গামারেটা কি, যে নিউক্লিয়াসের ভিতরের ঘটনা, এক্স রেটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের ঘটনা। আচ্ছা, তো যাক, গতদিন আমরা এটুকুই পড়েছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে কৃষ্ণবস্তুর বিকরণ ও আপেক্ষিকতা, আমাদের নতুন পার্ট, কৃষ্ণবস্তুর বিকরণ ও হচ্ছে আপেক্ষিকতা। তো আমরা প্রথমে আদর্শ কৃষ্ণবস্তু দেখব। আদর্শ কৃষ্ণবস্তু বলতে কি বুঝি? আচ্ছা, এখন আমরা জানি যে কোনো বস্তুর উপর যখন তাপ শোষিত হয় বা আলো শোষিত হয়, তখন সে কি করে, যে কিছু অংশ তাপ সে শোষণ করে, কিছু অংশ তাপ হচ্ছে প্রতিফলিত করে, এবং কিছু অংশ তাপ হচ্ছে ট্রান্সমিট করে বা প্রতিসরিত করে। যেমন একটা বস্তু যদি আমরা বলি, একটা বস্তুর উপরে তাপ যদি আসে, তাহলে সেই তাপের কিছু অংশ বলতেছি যে প্রতিফলিত করবে, এটাকে রিফ্লেক্টেড করলো, কিছু অংশ অ্যাবজর্পশন করবে, আচ্ছা, রিফ্লেক্টেডকে শুধু আমরা আর দ্বারা প্রকাশ করতে, সেটাকে এ দ্বারা প্রকাশ করি। আর কিছু অংশ হচ্ছে তাপ কি করবে, ট্রান্সমিট করবে। ট্রান্সমিটেড করবে। তাহলে আমরা টোটাল যে আলোটা তাপটা যে আসতেছে, তাকে যদি আমরা অন দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে হচ্ছে কি টি, ট্রান্সমিটেডকে টি দ্বারা যদি প্রকাশ করি, তাহলে সমস্ত অংশটা হবে কত, এ প্লাস আর প্লাস হচ্ছে টি সমান হচ্ছে অন। তাহলে আমরা কি বললাম, যে কোনো বস্তুর উপর যদি তাপ এসে আপাদিত হয়, তাহলে সেই তাপের কিছু অংশ সে কি অ্যাবজর্ব করবে, কিছু অংশ হচ্ছে প্রতিফলিত করবে, আর কিছু অংশ হচ্ছে প্রতিসরিত করবে বা ট্রান্সমিটেড করবে। আচ্ছা, এখন যদি এই বস্তুটা তাপের সমস্ত অংশ, এই বস্তুটা যদি তাপের সমস্ত অংশ যদি অ্যাবজর্ব করে, কোনো অংশ যদি প্রতিফলিত বা ট্রান্সমিটেড যদি না করে, তার মানে হলো যে এ প্লাস হচ্ছে জিরো প্লাস হচ্ছে জিরো, এটা যদি জিরো হয় আর এটা যদি জিরো হয়, সমস্ত অংশটা সে অ্যাবজর্ব করতেছে, তাহলে এটা কত হবে, এ সমান হচ্ছে অন হবে। তার মানে এটাকে আমরা বলছি আদর্শ কৃষ্ণবস্তু বলছি, মানে সমস্ত অংশ, তাপের সমস্ত অংশ সে শোষণ করে নিল, কোনো অংশই প্রতিফলিত দিল না, কোনো অংশই ট্রান্সমিট করতে দিল না, তাহলে সেই সকল বস্তুকে বলা হচ্ছে আদর্শ কৃষ্ণবস্তু। স্লাইড একটু দেখো। হ্যাঁ, যে বস্তু, স্লাইডে দেখো, যে বস্তু তার উপর আপাতত সকল তরঙ্গদৈর্ঘ্যের বিকীর্ণ তাপ শোষণ করে, সকল তরঙ্গদৈর্ঘ্যের বিকীর্ণ তাপ শুধু অ্যাবজর্পশন করবে, বাট কোনো অংশই প্রতিফলিত এবং প্রতিসরিত করতে দেবে না, তাকে বলা হচ্ছে কৃষ্ণবস্তু বা কালো বস্তু বা আদর্শ কৃষ্ণবস্তু বলে। আচ্ছা, কৃষ্ণবস্তুর বিকরণ কি? কৃষ্ণবস্তুর বিকরণ হচ্ছে, একটা আদর্শ কৃষ্ণবস্তুকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে সকল তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ সে নিঃসৃত করবে, একে কৃষ্ণবস্তুর বিকরণে বলা হয়। তাহলে কৃষ্ণবস্তু কি হচ্ছে, যে সকল তরঙ্গদৈর্ঘ্যের তাপকে শোষণ করে নিচ্ছে, আবার কৃষ্ণবস্তুকে উত্তপ্ত করলে সকল তরঙ্গদৈর্ঘ্যের তাপকে হচ্ছে বিকিরণ করতেছে। তাহলে আমরা কৃষ্ণবস্তুকে কি বলতে পারি, তাপের উত্তম শোষক, সে সকলটাই শোষণ করে নিচ্ছে, আবার তাকে উত্তপ্ত করলে সকল তরঙ্গদৈর্ঘ্যের তাপ হচ্ছে বিকিরণ করছে, তাহলে উত্তম শোষক এবং হচ্ছে উত্তম বিকিরক। তাহলে আদর্শ কৃষ্ণবস্তুকে আমরা বলতে পারি যে তাপের উত্তম শোষক এবং হচ্ছে উত্তম বিকিরক। আচ্ছা, এখন আদর্শ কৃষ্ণবস্তু বলতে মানে কি, আমাদের 100% তাপই হচ্ছে শোষণ করে নিবে। তো প্রকৃতিতে পক্ষে আসলে 100% তাপ শোষণ করার মতো এখনো আমরা কোনো কিছু পাই নাই, এটা জাস্ট একটা কল্পনা মাত্র। তবে আমাদের প্রদীপের কালি বা ভূষা কালি যেটা বলছে, সেটা হচ্ছে
98% তাপ হচ্ছে শোষণ করতে পারে, এবং কালো প্লাটিনাম বলা হচ্ছে, কালো প্লাটিনাম সেটা হচ্ছে 96% হচ্ছে তাপ শোষণ করতে পারে। তো এগুলো যেহেতু প্রায় 100%-এর কাছাকাছি, ওই জন্য আমরা এগুলোকে আদর্শ কৃষ্ণ বস্তু হিসেবে ধরে নিতে পারি। কিন্তু বাস্তবপক্ষে 100% তাপ শোষণ করার মতো কোনো পদার্থ আমাদের নাই যে 100% তাপ হচ্ছে শোষণ করে নেবে। তাহলে আদর্শ কৃষ্ণ বস্তু কি বলতে, যে বস্তু তার উপর আপাতত সকল তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ তাপটা শোষণ করে নিচ্ছে সেটাকে হচ্ছে আমরা আদর্শ কৃষ্ণ বস্তু বলবো। আবার কোনো আদর্শ কৃষ্ণ বস্তুকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সকল তরঙ্গদৈর্ঘ্যের তাপ হচ্ছে নিঃসৃত করবে, তাহলে একে হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণও বলা হয়। আচ্ছা, তাহলে আদর্শ কৃষ্ণ বস্তু তাপের উত্তম শোষক, আবার তাপের উত্তম বিকিরকও বলতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব যে একটি বস্তুকে, একটি আদর্শ কৃষ্ণ বস্তুকে যদি আমরা খুব উত্তপ্ত করি তাহলে সে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের তাপ বিকিরণ করে। এই বিকিরণ শক্তির পরিমাণ বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে বিভিন্ন রকমের হয়। আচ্ছা, বিজ্ঞানী লুমার ও প্রিংসিম দুজন বিজ্ঞানী, ওনারা বিভিন্ন একটা উত্তপ্ত কৃষ্ণবস্তু বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের জন্য বিকিরণ শক্তির পরিমাণ নিয়ে ওনারা পরীক্ষা করেছেন, এবং ওনারা দেখেছেন যে একটা বস্তুকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেই বস্তুটা প্রথমে বেগুনি বর্ণ, নীল, লাস্টে লাল, এবং সর্বশেষে হচ্ছে সাদা আকার ধারণ করে। এবং দেখা গেছে যে বস্তুকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সর্বোচ্চ বিকিরণ শক্তির পরিমাণটা ক্ষুদ্রতম তরঙ্গের দিকে সরে যায়। এইটার উপর ধারণা করে বিজ্ঞানী ভিন, আমরা যাকে উইন বলি, ইংলিশে উইন বলি, ইনি সূত্র আমরা বাংলাতে লিখে হচ্ছে ভিন, ইনি দুইটা সূত্র দিচ্ছেন। একটা হচ্ছে ভিনের স্মরণ সূত্র, এবং হচ্ছে 1 নম্বর হচ্ছে স্মরণ সূত্র, 2 নম্বর হচ্ছে বন্টন সূত্র। আচ্ছা, এটা হচ্ছে ভিনের স্মরণ সূত্র, একটা হচ্ছে ভিনের বন্টন সূত্র। তাহলে লুমার এবং বিজ্ঞানী প্রিংসিম ওনারা প্রথমে কৃষ্ণ বস্তুর বিকিরণে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে শক্তির বিকিরণ ব্যাখ্যা করার সময় ওনারা দেখতে পান যে যদি আমরা কোনো বস্তু উত্তপ্ত করি তাহলে তার রংটা হচ্ছে পরিবর্তনশীল থাকে, এবং যদি বস্তুকে উত্তপ্ত করা তাহলে বিকিরণ শক্তির পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের দিকে সরে যায়। এটাকে নিয়ে বিজ্ঞানী ওয়েন বা ভিন বলতেছি স্মরণ সূত্র এবং বন্টন সূত্র আবিষ্কার করে এই ভিন্ন সূত্র থেকে আমরা গ্রিন হাউস ইফেক্ট ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, তাহলে আমরা জাস্ট একটু দেখি, আমরা একটা চিত্র দেখতেছি, চিত্রটার দিকে। চিত্রতে দেখা যাচ্ছে, দেখো একদিকে ল্যামডা মানে তরঙ্গদৈর্ঘ্য, আর একদিকে হচ্ছে ই ল্যামডা মানে শক্তি। আচ্ছা, এই তরঙ্গদৈর্ঘ্য এবং শক্তি, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে বিভিন্ন শক্তির যে লেখচিত্র সেটাকে হচ্ছে 1650 কেলভিন তাপমাত্রা উত্তপ্ত একটা বস্তুর তার যে শক্তির সাথে যে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক সেই গ্রাফে দেখানো হয়েছে। তো দেখো যে তাপমাত্রা যখন বাড়তেছে 1650, প্রথমে কি 904 ছিল, তখন তরঙ্গদৈর্ঘ্য বেশি, আস্তে আস্তে যখন 1096 হচ্ছে তখন বাড়তেছে, তরঙ্গদৈর্ঘ্য কমতেছে, 1650 যে তরঙ্গদৈর্ঘ্য কী হচ্ছে আরও কমে গেছে। আচ্ছা, আমি যদি এটা বোর্ডে করি, এটা বোর্ডে দেখাই, এটা হচ্ছে ই ল্যামডা শক্তি এদিকে, আর হচ্ছে ল্যামডা যদি আমি এদিকে দেই তাহলে এরকম দেখি, এটা বলছি 1650 কেলভিন। তার মানে একটা উত্তপ্ত আদর্শ কৃষ্ণ বস্তুকে যখন উত্তপ্ত করা হয়েছে তখন সেটা কি তাপমাত্রার সাথে সাথে তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, এবং যে শক্তি বিকিরণ হচ্ছে সেই শক্তিটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, তাহলে এখন দেখি 1650, 1450, 1260 কেলভিন, তারপরে আছে হচ্ছে 1096 কেলভিন, 904 কেলভিন। আচ্ছা, এখানে ল্যামডা এমটা হচ্ছে এই জায়গাতে সর্বোচ্চ, এই জায়গায় ল্যামডা এমটা হচ্ছে সর্বোচ্চ, এখানে ল্যামডা এমটা হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা, তাহলে খেয়াল করে কি বললাম, এটা যে একটা উত্তপ্ত কৃষ্ণ বস্তুকে যদি আমরা 1650 কেলভিন তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয় তাহলে এখানে কি হচ্ছে, যে তরঙ্গদৈর্ঘ্যের সাথে শক্তি যে বন্টন সেটা দেখানো হচ্ছে, এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তার তরঙ্গদৈর্ঘ্যটা কমে যাচ্ছে। এটুকু আমরা ল্যামডা এম বলতেছি, সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য বিভিন্ন কার্ভের জন্য। আচ্ছা, এখন এখানে আমরা দেখি যে যখন এই তাপমাত্রা বাড়তেছে, যখন ল্যামডা যখন বাড়তেছে
তখন তরঙ্গ শক্তির মান হচ্ছে বেড়ে যাচ্ছে, তাপ তরঙ্গ দৈর্ঘ্যের পাশে বাড়তেছে, শক্তির মান হচ্ছে বেড়ে যাচ্ছে। একটা সময় পরে সে কী হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে, শক্তির মান কমে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা দুইটা অংশে বিভক্ত করি, একটা এ বি, কার্ভের এ বি একটা অংশ আর হচ্ছে বিসি একটা অংশ, তাহলে দেখা যাচ্ছে যে একটা সময় কি বাড়তেছে, আবার বিসি অংশে যে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সাথে ই ল্যামডার মানটা কমে যাচ্ছে। আবার এখানে হচ্ছে কি তাপমাত্রা যত বাড়তেছে, তাপমাত্রা যত বৃদ্ধি পাচ্ছে, ল্যামডার মানটা তত কমে যাচ্ছে। এখানে এসে কি তাপমাত্রা বেড়েছে, ল্যামডার মানটা হচ্ছে কমে গেছে। তাহলে দুইটা আমরা সম্পর্ক দেখতে পাচ্ছি। এটাকে নিয়ে বিজ্ঞানী ভিন একটা সূত্র দিচ্ছেন। আচ্ছা, এখানে আবার একটা বিষয় যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যে যেটুকু হচ্ছে সেটুকু আমরা হচ্ছে ল্যামডা এম দ্বারা প্রকাশ করতেছি। যে তরঙ্গ দৈর্ঘ্যে ল্যামডা এর শক্তির মানটা হচ্ছে ই ল্যামডার মান সর্বোচ্চ, সেটাকে হচ্ছে আমরা ল্যামডা এম দ্বারা প্রকাশ করতেছি। এটাকে নিয়ে বিজ্ঞানী ভিন যে সূত্রটা দিচ্ছেন, সেই সূত্রটা হচ্ছে, দেখো বলছে যে কোনো কৃষ্ণ বস্তু হতে যে তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ কোনো কৃষ্ণ বস্তু থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যে সর্বোচ্চ পরিমাণে শক্তি বিকীর্ণ হয় তা তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। মানে সূত্রটা বলছে ল্যামডা এম সমানুপাতিক হচ্ছে 1/T। এটাকে নিয়ে সূত্র দিচ্ছে, এবি অংশকে নিয়ে একটা সূত্র দিচ্ছে বিজ্ঞানী ভিন। সেটা কি বলছে, এবি গ্রাফের এবি অংশকে, যে কোনো কৃষ্ণ বস্তু থেকে, এত দিচ্ছে বোর্ডে দিচ্ছে, কোনো কৃষ্ণ বস্তু থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকীর্ণ হয় তা তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। সেটা হচ্ছে ল্যামডা এম সমানুপাতিক হচ্ছে 1/T। এটা হচ্ছে সেই স্মরণ সূত্র। তো এই স্মরণ সূত্রটা কি, যে দেখো আমরা গ্রাফের এবি অংশটাকে ব্যাখ্যা করতে পারছি, বিজ্ঞানী ভিনের যে সূত্রটা সেটা হচ্ছে এবি অংশে ব্যাখ্যা করতে পারতেছি। দেখো যে তাপমাত্রা যখন বাড়তেছে, তাপমাত্রা কি হচ্ছে বাড়তেছে যখন, তখন তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হচ্ছে কমে যাচ্ছে। এই যে তাপমাত্রা বেশি, তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে কম। তাহলে এই অংশটাকে আমরা ব্যাখ্যা করতে পারতেছি। কিন্তু বিসি অংশ এই অংশ দ্বারা, এই সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না। যখন তাপমাত্রা বাড়তেছে তখন এটা হচ্ছে কি হচ্ছে কমে যাচ্ছে, এটা হচ্ছে না। শুধু আমরা এই অংশটাকে ব্যাখ্যা করতে পারছি যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বাড়তেছে, এটা কমে যাচ্ছে, ল্যামডা এম কমে যাচ্ছে। কিন্তু বিসি অংশটা আমরা ব্যাখ্যা করতে পারি না, ওই সূত্রটা দিয়ে বিসি অংশ ব্যাখ্যা করতে পারি না। তাহলে ভিনের স্মরণ সূত্র কি করছে, যে এবি অংশ, যে কার্ভের এবি অংশ, সেই অংশটা ব্যাখ্যা করতে পারে, কিন্তু বিসি অংশ ব্যাখ্যা করতে পারে না। কিন্তু আমরা জানি একটা কৃষ্ণবস্তু সকল তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তীর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ নিঃসরণ করে। সব বিস্তীর্ণ তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা বড় রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকিরণ করে। তাহলে সে ক্ষুদ্র অংশের জন্য, তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র অংশের জন্য ব্যাখ্যা করতে পারতেছে, কিন্তু যখন বৃহৎ অংশ হচ্ছে সেটা হচ্ছে ব্যাখ্যা করতে পারে না। আচ্ছা, এটা ছিল হচ্ছে ভিনের স্মরণ সূত্র। আর ভিনের বন্টন সূত্রটা ছিল যে একটা কৃষ্ণবস্তু থেকে যে শক্তি নির্গত হয়, একটা কৃষ্ণবস্তু থেকে যে বিকীর্ণ শক্তি বের হয়ে যায়, সেটা হচ্ছে ওই বস্তুর পরম তাপমাত্রার পঞ্চঘাতের সমানুপাতিক। বন্টন সূত্র, স্মরণ সূত্রটা ছিল কি, যে ল্যামডাটা তাপমাত্রার ব্যস্তানুপাতিক হবে। আর বন্টন সূত্র ছিল যে শক্তি যে বিকীর্ণ কৃষ্ণবস্তু থেকে শক্তি বিকৃত হয়, সেটা তার ওই বস্তুর পরম তাপমাত্রার পঞ্চম ঘাতের হচ্ছে সমানুপাতিক হয়। তাহলে আমরা ভিনের সূত্র দেখলাম। এখন বিজ্ঞানী রেলে আবার বিসি অংশকে ব্যাখ্যা করেছেন, উনি আবার এবি অংশকে ব্যাখ্যা করতে পারেন না। তো বিজ্ঞানী রেলে একটা সূত্র দিছে, সেই সূত্রটা হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা সমান হচ্ছে 8π/KT ভাগ হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার 4 ডি ল্যামডা। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ই ল্যামডা সমানুপাতিক হচ্ছে 1/λ টু দি পাওয়ার 4। খেয়াল করো, বিজ্ঞানী রেলে একজন বিজ্ঞানী, উনি তরঙ্গ দৈর্ঘ্যের ল্যামডা প্লাস ডি ল্যামডা এই তরঙ্গ দৈর্ঘ্যের পরিসরে উনি কৃষ্ণবস্তুর বিকিরণ বর্ণালীতে, যে শক্তির ঘনত্ব, সেই শক্তির ঘনত্ব যে সমীকরণ দিচ্ছেন, এটা হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা সমান হচ্ছে 8π/KT ল্যামডা টু দি পাওয়ার 4 ডি ল্যামডা। এটুকু আমরা লিখতে পারি ই ল্যামডা সমানুপাতিক হচ্ছে 1/λ টু দি পাওয়ার 4। এটা সূত্রটা আমরা দেখে আসি, ওখানে দেখাও। আচ্ছা, দেখো শক্তির সমভাজক নীতির উপর ভিত্তি করে বিজ্ঞানী র্যালি ল্যামডা ও ল্যামডা প্লাস ডি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের সীমার মধ্যে বিকীর্ণ তাপের শক্তি ঘনত্বের সূত্র উনি দিচ্ছেন। এটি হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা হচ্ছে শক্তি ঘনত্ব, সমান হচ্ছে 8π/KT ল্যামডা টু দি পাওয়ার 4 ডি ল্যামডা। এখানে কেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক আর টিটা হচ্ছে পরম তাপমাত্রা। কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবক।
কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, আর টি হচ্ছে পরম তাপমাত্রা। আচ্ছা, তো ওনার সূত্রটাকে আমরা কে দিল, এটা বিজ্ঞানী র্যালি দিল। আবার পরবর্তীতে বিজ্ঞানী জিন্স, আরেকজন বিজ্ঞানী আছে বিজ্ঞানী জিন্স, উনি আবার গবেষণা করে একই রকম সূত্র পেয়েছেন। ওই জন্য এই সূত্রটাকে বলা হচ্ছে র্যালি জিন্সের বিকিরণ সূত্র। এই সূত্রটাকে বলা হচ্ছে র্যালি জিন্সের বিকিরণ সূত্র। আচ্ছা, এখন বোর্ডে দেখো। আচ্ছা, তাহলে এখন দেখো ই ল্যামডা সমানুপাতিক হচ্ছে 1/λ⁴। এইটা যদি আমরা এই কার্ভের উপর খাটাতে চাই, তাহলে দেখো λ⁴, ল্যামডার মান যদি আমরা কমাতে থাকি, ল্যামডার মান যদি কমাতে থাকি মানে বাম পাশে নিয়ে আসবো, তাহলে ই ল্যামডার মান হচ্ছে বাড়তে থাকতেছে। ল্যামডার মান কমাতে থাকতেছি, ই ল্যামডার মান হচ্ছে বাড়তে থাকতেছে বোর্ডে। আচ্ছা, আবার ল্যামডার মান যখন কমাচ্ছি তখন ই ল্যামডার মান আবার কমে যাচ্ছে। তাহলে এইটুকু অংশ ব্যাখ্যা করতে পারছি, ল্যামডার মান কমাচ্ছি, ই ল্যামডা হচ্ছে বাড়ছে। কিন্তু একটা বাড়ার পরে এসে সর্বোচ্চ মানের পৌঁছার পরে এই সূত্রটা আর খাটতেছে না, এই সূত্রটা আর খাটে না। তাহলে র্যালি জিন্সের বিকিরণ সূত্রটা কি, যে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রযোজ্য, বাট ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভিন্ন সূত্রটা কি, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের জন্য প্রযোজ্য, বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য প্রযোজ্য নয়। তাহলে একটা কৃষ্ণ বস্তু যেহেতু সকল তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ নিঃসরণ করে, এবং র্যালি জিন্স ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে উনি স্যাটিসফাইড করতে পারতেছে, আর র্যালি জিন্স হচ্ছে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে উনি ব্যাখ্যা করতে পারে বা বিশ অংশ ব্যাখ্যা করতে পারে, এবং হচ্ছে ভিন হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এই অংশ ব্যাখ্যা করতে পারে, কিন্তু গোটাটা দুজনেই ব্যাখ্যা করতে পারে না। এই র্যালি এবং জিন্সের সূত্র, র্যালি জিন্স এবং হচ্ছে ভিন্ন সূত্রগুলো হচ্ছে চিরায়ত বলবিদ্যার তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ওই জন্য বলা হচ্ছে যে চিরায়ত বলবিদ্যা কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে ব্যর্থ। পরীক্ষা আছে 2 মার্কের, যে চিরায়ত বলবিদ্যা কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে, দেখতে পাচ্ছ গো, ব্যর্থ কেন? আচ্ছা, যদি বলা যায় চিরায়ত বলবিদ্যা কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে ব্যর্থ কেন, তাহলে আমরা বলবো যে একটা বস্তুকে উত্তপ্ত করলে সে সকল তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি বিকিরণ করে। বিজ্ঞানী ভিন ক্ষুদ্র তরঙ্গের দৈর্ঘ্য ব্যাখ্যা করতে পারে, বাট বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য ব্যাখ্যা করতে পারে না। বিজ্ঞানী র্যালি জিন্স বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য ব্যাখ্যা করতে পারে, কিন্তু ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য ব্যাখ্যা করতে পারে না। আর এই ভিন এবং র্যালি জিন্সের সূত্রগুলো হচ্ছে চিরায়ত বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। সুতরাং চিরায়ত বলবিদ্যা কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে ব্যর্থ। আমার 2 মার্কের প্রশ্ন আসলে এটা হচ্ছে লেখা যাবে। আচ্ছা, এখন দেখো যে একটা বস্তুকে যখন উত্তপ্ত করা হয়, তখন সেই সকল তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, একটা বস্তুকে যখন উত্তপ্ত করা হয় তখন সে সকল তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ নিঃসরণ করে। আচ্ছা, যদি করে সেটা হচ্ছে অতি বেগুনি থেকে ইনফ্রারেড, অবলিত রশ্মি পর্যন্ত। তাহলে এটাকে যদি আমরা আলট্রাভায়োলেট আর এটা হচ্ছে ইনফ্রারেড এইদিকে বিস্তৃত করি, তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র থেকে আস্তে আস্তে কি হচ্ছে, বড় হচ্ছে। অতি বেগুনি থেকে অবলিত রশ্মি পর্যন্ত মানে তরঙ্গ দৈর্ঘ্য সে নিঃসরণ করে। তাহলে দেখো, খেয়াল করো যে আমরা পাইছিলাম কি, র্যালি জিন্সের সূত্র হচ্ছে এইটা। এখানে আমরা যদি বলি যে তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে কমাবো, তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি কমে তাহলে শক্তি ঘনত্বটা হচ্ছে বেড়ে যাবে। তরঙ্গ দৈর্ঘ্যের মান এটা যদি প্রায় 0-র কাছাকাছি যদি হয়, তাহলে ই ল্যামডা পাবো হচ্ছে আমরা প্রায় হচ্ছে ইনফিনিটির কাছাকাছি। এই ল্যামডাটা হচ্ছে বেশি হবে, মানে ইনফিনিটির কাছাকাছি। মানে ল্যামডার মান যদি কমে যায় বা কম্পাঙ্ক যদি বেড়ে যায়, তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে যায়, কম্পাঙ্ক যদি বেড়ে যায়, তাহলে শক্তি ঘনত্বটা আমরা পাবো হচ্ছে অনেক বেশি। আচ্ছা, সেই সূত্র থেকে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল থেকে আমরা দেখতেছি যে গ্রাফের ভিতরে পরীক্ষালব্ধ ফলাফল থেকে দেখা যায় যে এই ল্যামডার মান যদি কমে যাচ্ছে, তাহলে শক্তি হচ্ছে বেড়ে যাচ্ছে, কিন্তু একটা অংশে আসার পরে হচ্ছে কি আবার কমে যায়। তাহলে এই পরীক্ষালব্ধ মানের সাথে এই মানটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ হয় না। তার যে সমীকরণ, সেই সমীকরণ শুধু আমরা বলতেছি যে ল্যামডার মান যদি কমে যায় তাহলে শক্তি বেড়ে যায়, কিন্তু তার পরীক্ষালব্ধ ফলাফল থেকে দেখতে পাচ্ছি যে ল্যামডার মান যদি কমে শক্তি বাড়ে, কিন্তু একটা সময় আসে আবার কমে যায়। তাহলে পরীক্ষালব্ধ ফলাফলের সাথে র্যালি জিন্সের যে সমীকরণটা বের করেছেন উনি, এটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ হয় না। তাহলে
নিম্ন কম্পাঙ্কে মানে অতিবেগুনি অঞ্চলে, নিম্ন কম্পাঙ্কে মানে হচ্ছে অতিবেগুনি অঞ্চল। এটা অতিবেগুনি অঞ্চলে, এটা লিখেছি অতিবেগুনি। নিম্ন কম্পাঙ্কে মানে হচ্ছে অতিবেগুনি অঞ্চলে রেয়ালিজেন্সের সূত্র ব্যাখ্যা করতে ব্যর্থ। এই জন্য এই অতিবেগুনি অঞ্চলে যেহেতু রেয়ালিজেন্সি বা অতিবেগুনি অঞ্চল মানে উচ্চ কম্পাঙ্ক অঞ্চল, ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য অঞ্চল, এই অঞ্চলে যেহেতু রেয়ালিজেন্সির সূত্র হচ্ছে ব্যর্থ হয়, তাই এই জন্য এটাকে বলা হয় অতিবেগুনি বিপর্যয় বলা হয়। কি বললাম? অতিবেগুনি বিপর্যয়। তাহলে অতিবেগুনি বিপর্যয় কি বললাম? যে ক্ষুদ্র তরঙ্গ অঞ্চল বা উচ্চ কম্পাঙ্ক অঞ্চল বা অতিবেগুনি অঞ্চলে রেয়ালিজেন্সের সূত্রটা হচ্ছে ব্যর্থ হয়। এই কারণে এই অতিবেগুনি অঞ্চলটাকে বলা হচ্ছে, এই অতিবেগুনি অঞ্চলে যেহেতু রেয়ালিজেন্সের সূত্র ব্যর্থ, এই জন্য এটাকে বলা হচ্ছে অতিবেগুনি বিপর্যয় বলা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব স্টেফেন বোল্টজম্যান সূত্র। আচ্ছা, স্টেফেন বোল্টজম্যান সূত্র, এখানে আরেকটা বিষয় বলে রাখি, ভিনের যে সরণ সূত্র, ভিনের যে সরণ সূত্র, এটাকে আমরা যদি বি ভাগ হচ্ছে টি, এই বি হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। এই বি এর মান হচ্ছে, বি সমান হচ্ছে 2.9 গুণন 10⁻³ মিটার কেলভিন। যদি আমরা সমানুপাতিক উঠে দেই তাহলে এটা হচ্ছে, এটা ভিনের ধ্রুবক বলা হয়, বিটা হচ্ছে ভিনের ধ্রুবক। খেয়াল করো যে সূত্র, ভিনের যে সূত্রটা ছিল, ল্যামডা সমান হচ্ছে সমানুপাতিক 1/t, মানে তাপমাত্রার সাথে ব্যস্তানুপাতিক সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সেই সমানুপাতিক যদি উঠিয়ে দিই তাহলে আমরা হচ্ছে বি পাই। এই বিটাকে বলা হচ্ছে ভিনের ধ্রুবক বলা হয়, তার মান হচ্ছে 2.9 গুণ 10⁻³ মিটার কেলভিন। আচ্ছা, এরপর আমরা দেখব বোর্ডে স্টেফেন বোল্টজম্যান সূত্র। স্টেফেন বোল্টজম্যান সূত্র বলতেছে যে কোনো আদর্শ কৃষ্ণ বস্তুর একক ক্ষেত্রফল হতে, মনে করো আমার হাতের ডাস্টারটা যেটা আছে সেটা যদি দেখো, আচ্ছা, আমার হাতে যে ডাস্টার আছে সেই ডাস্টার যদি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপের পরিমাণ, এখান থেকে তাপ বিকীর্ণ হচ্ছে, তাহলে তার যে ক্ষেত্রফল আছে, আমি টোটাল ক্ষেত্রফল থেকে একক ক্ষেত্রফল নিলাম, প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপের পরিমাণ হবে এই বস্তুর একটা তাপমাত্রা আছে, ধরে নিলাম হচ্ছে তাপমাত্রা টি। এই বস্তুটার এই ডাস্টারটার তাপমাত্রা যদি টি হয়, তাহলে এখান থেকে যে প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফল থেকে শক্তি বিকীর্ণ হবে তার পরিমাণটা হচ্ছে টি এর চতুর্থ ঘাতের সমানুপাতিক। এখান থেকে যে শক্তি বিকীর্ণ হবে সেটা হচ্ছে তার তাপমাত্রা, পরম তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক। এটা হচ্ছে স্টিফেন বোল্টজম্যান সূত্র। এই ই সমান আমরা লিখতে পারি সিগমা T⁴। এই সিগমাটাকে বলা হচ্ছে, সিগমা সমান হচ্ছে স্টেফান বোল্টজম্যান ধ্রুবক। সিগমাটা তাহলে কি? স্টেফান বোল্টজম্যান ধ্রুবক বলা হচ্ছে। ওখানে যেমন ভিনের ধ্রুবক বললাম, এটা হচ্ছে স্টেফান বোল্টজম্যান ধ্রুবক। আচ্ছা, এই স্টেফান বোল্টজম্যান ধ্রুবকের মান 5.7 গুণন 10⁻⁸ ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন টু দি পাওয়ার 4। আমরা সিগমা সমান লিখতে পারি কি? ই ভাগ হচ্ছে T⁴, তাহলে ই হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার আর T⁴ হচ্ছে কেলভিন। তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন টু দি পাওয়ার 4 তার হচ্ছে একক। আচ্ছা, এরপর আমরা দেখলাম স্টেফেন বোল্টজম্যান সূত্র দেখলাম। এরপর আমরা, আচ্ছা, তাহলে আমরা এখন কি করলাম যে ভিনের সূত্র এবং স্টেফেন বোল্টজম্যান সূত্র কিংবা রেয়ালিজেন্সির সূত্র একটা বস্তুকে উত্তপ্ত করলে যে সকল তরঙ্গদৈর্ঘ্যে বিকিরণ নিঃসৃত হয় সেটা ব্যাখ্যা করতে ব্যর্থ। বিজ্ঞানী প্লাঙ্ক তার তেজক অনুপাত প্রয়োগ করে কৃষ্ণ বস্তুর বিকিরণ শক্তির বণ্টন সম্পর্কে সমীকরণ হলো যে, বিজ্ঞানী প্লাঙ্ক একটা সূত্র দিচ্ছেন, উনি 1900 সালে যে সূত্রটা দিচ্ছেন, যে কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করে উনি একটা সূত্র দিচ্ছেন। সেই সূত্রটা হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা সমান হচ্ছে, আমি বোর্ডে লিখি, এটা মুছে দেই। তাহলে কি, বিজ্ঞানী ভিন এবং রেয়ালিজেন্স যে ব্যর্থ হলো সকল তরঙ্গদৈর্ঘ্য ব্যাখ্যা করতে, এরপরে বিজ্ঞানী প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করে 1900 সালে সকল তরঙ্গদৈর্ঘ্যের জন্য বিকিরণের শক্তি বণ্টন সম্পর্কে একটা সূত্র প্রতিপাদন করেন। সূত্রটা হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা সমান হচ্ছে 8π HF ভাগ হচ্ছে e⁻⁴
এইচ এফ ভাগ হলো কেটি মাইনাস 1 ডি ল্যামডা। এখানে দেখো বোর্ডে। আচ্ছা, তাহলে কি বললাম যে বিজ্ঞানী প্লাঙ্ক দিছেন প্লাঙ্কের যে সূত্রটা হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা, মানে শক্তির ঘনত্ব আর সমান কত 8 পাই এইচ এফ ডি ল্যামডা, নিচে হচ্ছে ই টু দি পাওয়ার এইচ এফ বা কেটি মাইনাস হচ্ছে 1। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, ই ল্যামডা ডি ল্যামডা সমান হচ্ছে 8 পাই এইচ এফ এর মানটাকে যদি আমরা চেঞ্জ করে নেই, সরি এফ এর মানটাকে যদি সি হবে এখানে, আর হচ্ছে এখানে ই টু দি পাওয়ার এইচ সি ভাগ কেটি ল্যামডা কে টি মাইনাস হচ্ছে 1 ডি ল্যামডা। শুধু আমরা এফকে তুলে দিয়ে সি ভাগ ল্যামডা নিয়ে আসছি, একই সূত্র শুধু তুলে দিয়ে আসছি, আমরা যে কোনোটাই লিখতে পারি। আচ্ছা, বিজ্ঞানী প্লাঙ্ক শক্তির বন্টন সম্পর্কে একটা সূত্র দিচ্ছেন, সেই সূত্রটা হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা, মানে শক্তির বন্টন সমান হচ্ছে এইচ পাই এইচ এফ সরি 8 পাই এইচ এফ ই টু দি পাওয়ার এইচ এফ বাই কেটি মাইনাস হচ্ছে 1 ডি ল্যামডা। এটা হচ্ছে বিজ্ঞানী প্লাঙ্ক সূত্রটা দিচ্ছেন। এখন দেখো বিজ্ঞানী প্লাঙ্ক সূত্র দিচ্ছেন এবং এই সমীকরণটা তোমার পরীক্ষাগত মানের সাথে মিলে যায়। আমরা যে দেখালাম যে এবির জন্য ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য এবং বিসির জন্য দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য, এই পরীক্ষাগত মানের সাথে তার যে সমীকরণটা পুরোপুরি মিলে যায়। আচ্ছা, এখন আমরা দেখব জীববিজ্ঞানী প্লাঙ্ক 1900 সালে তার কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন এবং উনি বলেন যে কোনো বস্তুতে শক্তির বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে হয় না। কোনো বস্তু থেকে যে শক্তি বেরোচ্ছে সেটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে হয় না। শক্তি বা বিকিরণ গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে বা কোয়ান্টাম আকারে নিঃসৃত হয়। আলো তথা যে কোনো বিকিরণ অসংখ্য বিকিরণ কোয়ান্টার সমষ্টি। আচ্ছা, বিজ্ঞানী প্লাঙ্ক বললেন যে 1900 সালে যে কোনো বস্তু থেকে যখন শক্তি নিঃসৃত হয় বা বিকৃত হয় তখন শক্তি বা বিকিরণ কণা আকারে নির্গত হয়, কণা আকারে নির্গত হয়। কিন্তু যখন শক্তি যখন তরঙ্গ আকারে নির্গত হয় তখন সেটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে নির্গত হয়। পরবর্তীতে 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন এটাকে সম্প্রসারিত করেন। উনি বললেন যে শক্তি বা বিকিরণ শুধু ছিন্নায়িত না বা গুচ্ছ গুচ্ছ ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে মিশ্রিত বা বিকৃত হয় না, এটা যখন এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যায় তখন কণা হিসাবে, শক্তি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন কণা হিসাবে নির্গত হয় এবং এই কণাগুলো আলোকের বেগে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন সেটা হচ্ছে ছিন্নায়িতভাবে সামনের দিকে অগ্রসর হয়। বিজ্ঞানী আইনস্টাইন এটা বললেন যে শুধু যখন এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবে তখন শুধু যে নির্বিচ্ছিন্নভাবে যাবে, এটা যেটা প্লাঙ্ক বলেছিলেন, আইনস্টাইন বললেন যে এক জায়গা থেকে যখন আরেক জায়গাতে যায় তখনও সে নির্বিচ্ছিন্নভাবে নির্গত হয় না। আচ্ছা, এরপরে বিজ্ঞানী লুমার 1916 সালে লুমার বস্তু যে শক্তি যে কণা আকারে বা প্যাকেট আকারে গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে নির্গত হয়, সেই প্যাকেট বা কোয়ান্টাম এর নাম দেন ফোটন। বিজ্ঞানী লুমার 1916 সালে, 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন এটাকে সম্প্রসারিত করেছিল এবং বিজ্ঞানী লুমার 1916 সালে বলল যে শক্তি যে প্যাকেট আকারে গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে বা কোয়ান্টাম হিসেবে নির্গত হয়, সেই আলোর প্যাকেট বা কোয়ান্টাম বা আলোর কণাগুলোকে বলা হচ্ছে ফোটন বলা হয়। এবং বলা হচ্ছে যে একটা ফোটনের আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি ফ্রিকোয়েন্সি যদি এফ হয় তাহলে একটা ফোটনের শক্তি হবে হচ্ছে তার ফ্রিকোয়েন্সির সাথে প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে গুণ করতে হবে, তাহলে একটা ফোটনের শক্তি যে ফোটনগুলো আসতেছে সেই ফোটনের শক্তি হবে হচ্ছে ই সমান হচ্ছে এইচ এফ। এবং বিজ্ঞানী আইনস্টাইন বললেন যে একটা তরঙ্গমুখ অসংখ্য কোটি কোটি ফোটন দ্বারা গঠিত। একটা তরঙ্গমুখে যে আলো আসতেছে, একটা যে আলোর যে তরঙ্গমুখ সেই অসংখ্য কোটি কোটি ফোটন দ্বারা গঠিত। তাহলে এখানে যদি একটা তরঙ্গমুখে টোটাল শক্তি হবে ই সমান হচ্ছে এন এইচ এফ। এখানে এন এর মান হচ্ছে 1 2 3 এভাবে পর্যন্ত হচ্ছে এন পর্যন্ত, মানে যদি 1 দিই তাহলে হচ্ছে এইচ এফ একটার ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে 2 এইচ এফ। তাহলে কোনো তরঙ্গমুখ থেকে বিচ্ছিন্ন মানের শক্তি নির্গত হয় না, একটা নির্দিষ্ট মানের শক্তি হচ্ছে নির্গত হচ্ছে। যে অর্ধেক শক্তি নির্গত হচ্ছে সেরকম না, পয়েন্ট আকারে শক্তি নির্গত হচ্ছে তা না, একক আকারে একটা ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে বা কোয়ান্টাম হিসেবে শক্তি হচ্ছে নির্গত হয়। এখান থেকে উনি ফোটনের সংখ্যাটা দিচ্ছেন, বোর্ডে দেখো মানে এতে
ফোটনের সংজ্ঞা দিচ্ছেন যে কোনো বস্তু থেকে আলো বা কোনো শক্তির নিঃসরণ নিরবিচ্ছিন্নভাবে হয় না। মানে বলা হচ্ছে কোনো বস্তু থেকে যে আলো বা শক্তির নিঃসরণ যেটা ঘটতেছে সেটা নিরবিচ্ছিন্নভাবে হয় না, এটা বিচ্ছিন্ন মানে শক্তি বা বিকিরণ ছিন্নায়িত, অর্থাৎ গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে বা কোয়ান্টাম হিসেবে নিঃসৃত হয়। আলো তথা যে কোনো বিকিরণ অসংখ্য বিকিরণ কোয়ান্টাম সমষ্টি। আলোর এই কণা বা প্যাকেট বা কোয়ান্টামকে ফোটন বলা হয়। তাহলে ফোটন কি, যে সেগুলো হচ্ছে নির্বিচ্ছিন্নভাবে নির্গত হয়। নির্বিচ্ছিন্ন মানে কি, যে এক মুঠো সর্ষের দানাকে যদি আমরা ফেলে দিই তাহলে কী হবে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আকারে সর্ষের দানাগুলো যদি আমরা মুঠো করে ফেলে দেই তাহলে বিচ্ছিন্ন আকারে কণা আকারে বা প্যাকেট আকারে এগুলো হচ্ছে নির্গত হচ্ছে। কিন্তু একসাথে ধুলাগুলো যদি ছেড়ে দিই আমরা তাহলে কী হয়, সবগুলো একসাথে হয়, বিচ্ছিন্নভাবে হয়। কিন্তু এগুলো হচ্ছে নির্বিচ্ছিন্নভাবে হবে। আলোর প্যাকেট বা যে কোয়ান্টামগুলো বলতেছি আলোর কণাগুলো এগুলো বিচ্ছিন্ন মানের হবে, মানে নির্বিচ্ছিন্ন হয় না, মানে বিচ্ছিন্ন মানের হয়। আচ্ছা, তাহলে সেটাকে বলছে ফোটন। তাহলে ফোটনের সংজ্ঞাটা তোমরা দেখবে, ফোটনের সংজ্ঞার পরীক্ষা আসে। আচ্ছা, এখান থেকে ফোটনের কিছু বৈশিষ্ট্য আছে বা ধর্ম আছে। দেখো বলছে শূন্যস্থানে ফোটন আলোর দ্রুতিতে চলে। ফোটনের দ্রুতি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে ফোটন হচ্ছে আলো যে বেগে চলে সেই বেগে ফোটনও চলে। ফোটনের নিশ্চল ভর শূন্য। নিশ্চল ভর শূন্য কথার অর্থ হলো ফোটন যখন স্থির থাকে তখন তার ভর হচ্ছে শূন্য। আচ্ছা, প্রতিটি ফোটনের নির্দিষ্ট শক্তি ও রৈখিক ভরবেগ আছে। যে ফোটন যে চলতেছে তার হচ্ছে শক্তি আছে এবং হচ্ছে রৈখিক ভরবেগ আছে। প্রতিটি ফোটন কণা চার্জহীন। ফোটন কণা হচ্ছে চার্জহীন, এরা চার্জ নিরপেক্ষ কণা। আচ্ছা, তাই তড়িৎ ক্ষেত্র যেহেতু চার্জ নিরপেক্ষ, তাই তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দ্বারা এরা বিক্ষেপণ হয় না বা প্রভাবিত হয় না। আচ্ছা, ফোটন পদার্থ কণিকার সাথে সংঘর্ষ ঘটতে পারে। এই সংঘর্ষে মোট শক্তি ও মোট ভরবেগ সংরক্ষিত থাকে। মানে সংঘর্ষ ঘটার পর আগে যে ভরবেগ ছিল বা শক্তি ছিল এবং পরে ভরবেগ এবং শক্তিটা হচ্ছে একই হবে। প্রতিটি ফোটন কণার শক্তি আমরা জানি, বললাম যে ই সমান হচ্ছে, প্রতিটি ফোটন কণার শক্তি সমান হচ্ছে ই সমান হচ্ছে, লিখি এখানে, ই সমান হচ্ছে HF। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে HC ভাগ হচ্ছে ল্যামডা। এফ এর মানটা সি সমান হচ্ছে এফ ল্যামডা থেকে আমরা এফ সি ভাগ ল্যামডা। তাহলে প্রতিটি ফোটন কণার শক্তি হচ্ছে এটা। আবার ফোটনের ভরবেগ আছে, আমরা আপেক্ষিকতা থেকে জানি ই সমান হচ্ছে পিসি। তাহলে পি সমান হচ্ছে ই ভাগ হচ্ছে সি সমান হচ্ছে এইচ এফ ভাগ হচ্ছে সি সমান হচ্ছে ল্যামডা ভাগ এইচ ভাগ হচ্ছে ল্যামডা। তাহলে প্রতিটি ফোটন কণার ভরবেগ ই সমান হচ্ছে, পি সমান হচ্ছে ই ভাগ সি, আবার এইচ এফ ভাগ সি, ল্যামডা এইচ ভাগ ল্যামডা, পি এর মান হচ্ছে এইচ ভাগ ল্যামডা আমরা হচ্ছে লিখতে পারি। আচ্ছা, এরপরে দেখো কোথায় গো, এটাই হলো কেন, কোথায় গেল এটা, আসবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে পি সমান হচ্ছে এইচ এফ ভাগ সি, এইচ ভাগ ল্যামডা, আবার হচ্ছে ই ভাগ সি আমরা হচ্ছে লিখতে পারি। তাহলে প্রতিটি ফোটন কণার শক্তি, এগুলো দেখবা জাস্ট এমসিকিউর জন্য কাজে লাগবে। আচ্ছা, এটা প্রশ্ন যে বেগুনি আলোর শক্তি লাল আলোর চেয়ে বেশি কেন? বেগুনি আলোর শক্তি লাল আলোর চেয়ে বেশি কেন? আমরা জানি বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম। তাহলে আমার সমীকরণ যেটা হচ্ছে ই সমান হচ্ছে এইচ এফ সমান হচ্ছে এইচ সি ভাগ হচ্ছে ল্যামডা। এইচ সি ভাগ ল্যামডা মানে হচ্ছে এটা। তাহলে যার তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে কম হবে তার শক্তি বেশি হবে, যার তরঙ্গদৈর্ঘ্য কম হবে তার শক্তি বেশি হবে, যার তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে তার হচ্ছে শক্তি কম হবে। তাহলে এখানে দেখা যায় বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য যেতে কম, বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য যেতে কম। যেহেতু কম তাহলে তার বেগুনি আলোর শক্তিটা হচ্ছে বেশি হবে, যার তরঙ্গদৈর্ঘ্য কম তার শক্তি বেশি, তাহলে বেগুনি আলোর শক্তি লাল আলোর শক্তির চেয়ে বেশি হবে, স্বাভাবিকভাবে বেশি হবে। আচ্ছা, এরপর এখন আমরা আসবো হচ্ছে সেই আপেক্ষিকতা। আমরা অংশটা পড়লাম কি, কৃষ্ণ বস্তুর বিকিরণ সম্বন্ধে আমরা জানলাম। তোমরা আরও পড়বা, ভালো করে বই দেখে দেখবা, বইয়ের ভিতরে অনেক দেওয়া আছে বিস্তারিত আরও। আমরা এখন দেখব হচ্ছে আপেক্ষিকতা, যেটা পদার্থবিজ্ঞানের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপেক্ষিকতা। তো আপেক্ষিকতা পড়ার আগে আমরা কিছু জিনিস জানবো, যদিও গত ক্লাসে এগুলো করানো হয়েছে। প্রসঙ্গ কাঠামো কী জিনিস, কিংবা জড় প্রসঙ্গ কাঠামো কী জিনিস। তো প্রসঙ্গ কাঠামো কি আমরা জানি সকলেই, আমরা প্রথম অধ্যায়ের প্রথম পত্রের 3য় অধ্যায় আমরা পড়েছিলাম, প্রসঙ্গ কাঠামো ওখানে ছিল। প্রসঙ্গ কাঠামো হচ্ছে কোনো বস্তুর গতি বর্ণনার জন্য, তোমরা সবাই পড়েছো এটা, কোনো বস্তুর গতি বর্ণনার জন্য ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে বস্তুটির গতি বর্ণনা করা যায় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। জিনিসটা আসলে কি, আমরা যদি সাধারণ ভাষায় বলি যে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য আরেকটা বস্তুর প্রয়োজন হয়। যে ধরো আমার সামনে একজন দাঁড়িয়ে আছে, তো
তাহলে আমি যদি এখন বলি যে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত, আমরা যেহেতু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বসবাস করি, তাহলে এখান থেকে আমি যদি বলি যে তার উচ্চতা কত বা তার দূরত্ব কত, যদি বলি তাহলে কি করতে হবে, একটা নির্দিষ্ট জায়গা নিতে হবে। এখন দূরত্বটা কোথা থেকে দূরত্বটা নিব, বা আমার পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট এখান থেকে পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট হচ্ছে কত দূরে, আচ্ছা কত দূরে যদি বলা হয় তাহলে কোথা থেকে ধরতে হবে, কোন জায়গা থেকে কত দূরে ধরতে হবে। তাহলে যেখান থেকে ধরবো আরেকটা বিন্দুকে ফিক্সড করতেছি, যেখান থেকে ধরতেছি সেটাকে বলছে হচ্ছে প্রসঙ্গ কাঠামো, মনে হয় যার সাপেক্ষে এমন ওই বস্তুটা কি গতিশীল না স্থির, বা যে কোনো বিষয় আমি একটা মাধ্যমে জানতে পারবো, বা আরেকটা বস্তু সম্বন্ধে আমরা জানতে পারবো। তাহলে যেমন একটা বাস হচ্ছে, এটা মুছে দিই, একটা বাসায় যদি একজন লোক বসে থাকে সামনের দিকে যাচ্ছে, আমি এখান থেকে যদি দেখি একজন মানুষ, তাহলে এই বাসটার গতি বর্ণনা করতেছি, যে সে কত দূরে আছে, তার উচ্চতা কত, সেই কোথা থেকে নির্দেশ করতেছে, এরকম একটা কাঠামো থেকে নির্দেশ করছে। ধরে নিলাম হচ্ছে এটা একটা কাঠামো বলতেছি, যে একটা মানুষ হচ্ছে এখানে বসে আছে, সে স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, একটা বস্তু হচ্ছে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি বলছি যে এই বস্তুটা কি হচ্ছে চলে যাচ্ছে, তার অবস্থান কত, তাহলে তার অবস্থান কত, তার বেগ কত, সব কিছু জানতে হলে আমার থেকে জানতে হবে, একটা নির্দিষ্ট কাঠামো ধরে নিতে হবে। ধরো ঘরের ভিতরে এই ফ্যানটা আছে, তাহলে ফ্যানটার উচ্চতা কত বা একটা দূরত্ব কত, তাহলে কোথা থেকে ধরতে হবে, একটা কোণাকে আমি ধরলাম যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে কোণা থেকে ফ্যানটার দূরত্ব কত, তার উচ্চতা কত, এই বিষয়গুলো আমরা কি করব, যেটা সাহায্যে নির্ণয় করবো সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে সেই প্রসঙ্গ কাঠামো হতে পারে গাছ, হতে পারে গাছপালা, হতে পারে চন্দ্র সূর্য নক্ষত্র পৃথিবী, যে কোনোটাই হতে পারে, যার সাপেক্ষে আমরা অন্য কোনো বস্তু সে গতিশীল অবস্থা আছে না স্থির অবস্থা আছে বা কী অবস্থা আছে জানাবে, সেটাকে বলছে প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, এরপরে দেখবো, আচ্ছা প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো। তো জড় প্রসঙ্গ কাঠামো কি বলা হচ্ছে, যে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল, পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যেসব প্রসঙ্গ কাঠামো নিউটনের গতির সূত্রসমূহ অর্জন করা যায় সেটাকে বলা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আর যেসবের জায়গায় নিউটনের গতির সূত্রসমূহ অর্জন করা যায় না সেটাকে বলা হচ্ছে অজড় কাঠামো। তাহলে জড় কাঠামোটা কি বললাম আবার, যে এই জিনিসটা ধরো স্থির অবস্থায় আছে, একটা মানুষ এখানে এই প্রসঙ্গ কাঠামোতে স্থির অবস্থায় আছে, একটা বাস এখানে চলে যাচ্ছে, এই বাসটার সাপেক্ষে এটা যদি একটা নির্দিষ্ট বেগে ভি ধ্রুব বেগে যদি যায়, মানে সমবেগে যদি যায়, এই বস্তুটার সাপেক্ষে যদি সমবেগে যায়, তার যদি ত্বরণ না থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আর যদি তার ত্বরণ থাকে, এই বাসটা হচ্ছে যদি ত্বরণে যায় তাহলে সেটাকে বলবো হচ্ছে অজড় কাঠামো। এখন একটা বাসের ভিতরে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে জড় কাঠামো না অজড় কাঠামো, আমি কীভাবে বুঝবো? তো জড় কাঠামোতে কি বলছি প্রথমেই, যে নিউটনের গতির সূত্রসমূহ অর্জন করা যাবে যদি একটা বাস সমবেগে চলতেছে, বা একটা বস্তু ধরো স্থির অবস্থা আছে, এখানে যদি একটা ফুটবল রেখে দেয় বা কোনো কিছু রেখে দেয়, সে সারা জীবন স্থির থাকবে। আবার যদি সমবেগে চলে, এখানে যদি একটা ফুটবল রেখে দেয়, তাহলে সারা জীবন সে কী হবে, ওই বাসের সাপেক্ষে সে স্থির অবস্থায় থাকবে। তাহলে সেটাকে বলবো হচ্ছে জড় কাঠামো। নিউটনের গতিসূত্র অর্জন করা যাচ্ছে, যে জড়তার সূত্র কি, যে যদি বাহ্যিক বল যদি প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তাহলে এই সমবেগের ক্ষেত্রে যদি একটা সাপেক্ষে আরেকটা যদি সমবেগে চলে, সেখানে বলবো হচ্ছে আমরা জড় কাঠামো। এবং বললাম যে কি, একটা জিনিস যদি রেখে দেয় বাসের ভিতরে, সেটা যদি বাসটা যদি সমবেগে চলে তাহলে সেই বস্তুটা সেখানে স্থির অবস্থায় থেকে যাবে, সেখানে আমরা বলবো যে এটা জড় কাঠামো। কিন্তু যদি বাসটা যেতে যেতে কোনো সময় একটা ব্রেক করলে কি হবে, বলটা হচ্ছে সরে যাবে। ব্রেক করলে মানে কি, তার ত্বরণ সৃষ্টি হয়েছে, মন্দন হয়েছে বা ত্বরণ হয়েছে, কিংবা চলতে চলতে তার বেগটা আরও বাড়িয়ে দিল, তখন তার কি হয়েছে, ত্বরণ হয়েছে। ত্বরণ হলে কি হবে, দেখা হয় যে বলটা হচ্ছে সরে যাচ্ছে। যদি সরে যায় তাহলে এখানে কি হচ্ছে, একটা অলিক বল কাজ করছে, যে নিউটনের জড়তার সূত্র যেটা, সেটাকে হচ্ছে লঙ্ঘন করতেছে। তাহলে এখানে সেটা তখন হচ্ছে জড় কাঠামো হবে না, অজড় কাঠামো। তার মানে নিউটনের সূত্রসমূহ ওই কাঠামোতে প্রযোজ্য হবে না। যেসব কাঠামোতে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল, যেসব কাঠামোতে নিউটনের সূত্র হচ্ছে প্রযোজ্য নয়, সেটাকে বলছে অজড় কাঠামো। তার মানে সেটা যদি ত্বরণে চলে তাহলে অবশ্যই সেটা হচ্ছে অজড় কাঠামো হবে। কিন্তু যদি তার যদি ত্বরণ না থাকে, সমবেগে যদি চলে, সেটা হচ্ছে জড় কাঠামো হবে। আবার আমরা অন্যভাবে বলতে পারি যে
এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, সে এটার সাপেক্ষে এটা কি করতেছে, স্থির দেখতেছে, এইটার সাপেক্ষে এটাকে হচ্ছে স্থির দেখতেছে। এই স্থির কাঠামোকে আমরা বলছি জড় কাঠামো। স্থির যে কাঠামোটা সেটাকে আমরা বলতে পারি জড় কাঠামো। আবার একটা সাপেক্ষে আরেকটা যদি গতিশীল হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে সমবেগে যদি গতিশীল হয় তাহলে সেটাকে অজড় কাঠামো বলবো, সরি জড় কাঠামো বলবো। আর যদি সমবেগে যদি ধ্রুববেগে যদি গতিশীল না হয় তাহলে সেটা হচ্ছে অজড় কাঠামো। এগুলো তোমরা পড়ে এসেছো অনেকবার, জাস্ট আমি একটু স্মরণ করে দিলাম। আচ্ছা, প্রসঙ্গ কাঠামো আমরা ওখানে যে জিনিসটা দেখাচ্ছি যে এস এবং এস ড্যাশ, এস হচ্ছে স্থির, এস ড্যাশ হচ্ছে ভিবেগে গতিশীল এবং ভিটা হচ্ছে ধ্রুববেগ। যদি ধ্রুববেগে গতিশীল হয় তাহলে এস এবং এস ড্যাশকে আমরা পরস্পরের সাপেক্ষে বলছি প্রসঙ্গ কাঠামো, সরি জড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, এরপর আসবো, দেখো আমরা আপেক্ষিকতা জিনিসটা কি। তা আপেক্ষিকতা জানার আগে আমরা প্রথমেই জানবো হচ্ছে আপেক্ষিক বিষয়টা কি, আপেক্ষিক জিনিসটা কি। আমার দিকে দেখো, আপেক্ষিক বিষয়টা কি। প্রসঙ্গটা আমরা জানলাম, আমরা এর আগে মাইকেলসন মডেল এক্সপেরিমেন্টও পড়ানো হয়েছিল। আমরা এখন জানবো আপেক্ষিক জিনিসটা কি। আপেক্ষিক জিনিসটা জানার পরে আছে আমরা আপেক্ষিকতা বিষয়টা জানবো। তো খেয়াল করো, আপেক্ষিক মানে হলো যে একই জিনিস দুইজন দুইভাবে দেখতেছে। আমার কাছে একটা, ধরো একটা সিনেমা দেখতে খুব ভালো লাগতেছে, একটা সিনেমার একটা নির্দিষ্ট অংশ দেখতে খুব ভালো লাগছে, আবার আরেকজনের কাছে হয়তো ভালো লাগছে না। তাহলে এই বিষয়টা কি হলো, আপেক্ষিক হলো। একটা ফুলের সুবাস আমার কাছে এক ধরনের মনে হচ্ছে, ভালো লাগতেছে, হয়তো আরেকজনের কাছে বলছেন আমার কাছে ভালো লাগছে না। তাহলে একই ফুলের সুবাস দুজনের কাছে দুই রকম মনে হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, আপেক্ষিক একটা বিষয় কাজ করতেছে। আবার আমরা যদি বলি যে কোনো একটা মুহূর্ত আমরা হয়তো পরিবারের সবাই নিয়ে নদীর ধারে বেড়াতে গেলাম, সেই অনেক রোদ পড়েছে, তারপর হয়তো কিছু সময় বাচ্চা নিয়ে থাকলাম বা পরিবারের সবাইকে নিয়ে থাকলাম, দেখা যায় ওই সময়টা কিছু সময় ধরো আধা ঘন্টা থাকলাম নদীর ধারে রোদের ভিতরে, ওই আধা ঘন্টা সময় দেখা যাচ্ছে আমার কিন্তু ভালো লাগছে। কিন্তু যখন একা একা যখন থাকবো তখন দেখা যাবে ওই আধা ঘন্টার সময় মনে হচ্ছে অনেকক্ষণ ধরে আছি। তাহলে সময়টা কি হচ্ছে, যে আমার কাছে মনে হচ্ছে এই সময়টা অনেক বেশি সময়, আবার ওর কাছে হচ্ছে সময় হচ্ছে কম মনে হচ্ছে। তাহলে কম মনে হচ্ছে মানে তার কাছে মনে হলো যে আধা ঘন্টা সময় যদি আরও বেশি হতো তাহলে তার কাছে আরও ভালো লাগতো। তাহলে সময়েরও দেখা যাচ্ছে কিছুটা ভেরিয়েশন হচ্ছে, কি যে একজনের কাছে মনে হচ্ছে সময় কত দ্রুত চলে গেল, আবার আরেকজনের মনে হচ্ছে যে না, এটা আমার কাছে অনেক সময়, একই সময় কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক দীর্ঘ একটা সময় মনে হচ্ছে তার কাছে। এর অনুরূপভাবে কেউ যদি ধরো একটা সুন্দর একটা জায়গায় বসে থাকে 5 মিনিট, তাহলে তার কাছে মনে হবে যে আমি কেবল মাত্র 5 মিনিট খুব দ্রুত চলে গেল। আচ্ছা, আবার কেউ যদি আগুনের পাশে ধরো 5 মিনিট বসে থাকে, তাহলে 5 মিনিটকে মনে হবে সে 10 মিনিট আগুনের কাছে বসে সে অস্বস্তি ভোগ করবে। তাহলে ওই 5 মিনিট সময় কিন্তু দুজনের কাছে দুই রকম মনে হয়েছে। তো এরকম আমরা অসংখ্য জিনিস, কাউরির কাছে ভালো লাগবে, কাউরির কাছে খারাপ লাগবে। আর এই আপেক্ষিক বিষয়টা যদি না থাকতো তাহলে একই জিনিস সবার কাছে একটাই ভালো লাগতো। যেমন ধরো হয়তো ধরো সময়কে যদি বলি, তাহলে ওই যে বললাম যে কারোর কাছে 5 মিনিট অনেক সময় মনে হলো, আবার 5 মিনিট কারোর কাছে বেশি সময় মনে হলো, সরি কম সময় মনে হলো। তাহলে সবার কাছে কী হতো, একই রকম মনে হতো। একটা জিনিস সবার কাছে কি ভালো লাগতো, ওই জিনিসটা সবার কাছে ভালো লাগবে, কিন্তু যদি আপেক্ষিক বিষয়টা না থাকতো তাহলে সবার কাছে এক জিনিস তো সবসময় ভালো লাগবে না, কারোর কাছে ভালো লাগবে, কারোর কাছে খারাপ লাগবে। এটা হচ্ছে আপেক্ষিকতা। আচ্ছা, এখন দেখো, আপেক্ষিকতা হচ্ছে যে কোনো বিষয় অন্য কিছু বিষয়ের সাপেক্ষে বিবেচিত হবার নামে হচ্ছে আপেক্ষিকতা। 19শ শতাব্দীর প্রথম দিকে বিজ্ঞানী আইনস্টাইন এই আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করেন এবং আইনস্টাইন বলেন, চিরায়ত পদার্থবিদ্যায় বলা হলো যে ভর, স্থান, সময়, ভর, চিরায়ত পদার্থবিদ্যা বা নিউটনের পদার্থবিদ্যা বলা হলো এগুলো হচ্ছে ধ্রুবরাশি। ধ্রুব মানে এগুলোর কোনো পরিবর্তন নাই। বিজ্ঞানী আইনস্টাইন আপেক্ষিকতা আবিষ্কার করা বললো যে স্থান, সময়, ভর এগুলো হচ্ছে পরিবর্তনশীল। বস্তুর সাথে যদি আপেক্ষিক বেগ থাকে তাহলে এই স্থান, সময়, ভর এগুলো হচ্ছে পরিবর্তনশীল, মানে এগুলো ফিক্সড না, এগুলো হচ্ছে পরম না, এগুলো হচ্ছে পরিবর্তনশীল। বিজ্ঞানী আইনস্টাইন ইনি বললো যে একটা সাপেক্ষে আর একটা যদি গতিশীল অবস্থায় থাকে, আপেক্ষিক গতিতে থাকে, তাহলে অবশ্যই এগুলো হচ্ছে পরিবর্তন হবে। একটা বস্তুকে যদি আমি স্থির অবস্থায় দেখি তাহলে এক ধরনের মনে হচ্ছে, আবার যদি চলন্ত অবস্থায় দেখি তাহলে তার দৈর্ঘ্যটা দেখা যাচ্ছে ছোট মনে হচ্ছে। অনুরূপভাবে সময়কে আমি একটু আগে বললাম যে হয়তো সময় গতিশীল অবস্থায় সময় এক ধরনের হবে, আবার আমি ওই সময়টাকে দেখতেছি স্থির অবস্থায়, আমার কাছে এক ধরনের সময়টা হচ্ছে আলাদা মনে হবে। তাহলে এই যে বলা হচ্ছে যে কোনো বিষয় অন্য কিছু বিষয়ের সাপেক্ষে বিবেচিত হবার নাম হলো আপেক্ষিকতা। তাহলে স্থান, সময়, ভর নিউটনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা উনি বলছে পরম, এবং বিজ্ঞানী আইনস্টাইন বলছেন যে এগুলো হচ্ছে পরম না, এগুলো হচ্ছে আপেক্ষিক বিষয়। বিভিন্ন জনের কাছে হচ্ছে এই মানগুলো, সময়, এইগুলো
যদি গতিশীল অবস্থায় থাকে, একটা সাপেক্ষে আরেকটা যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে মানেরগুলো পরিবর্তন হয়ে যায়। এই মানের পরিবর্তন নামটা হচ্ছে আপেক্ষিকতা। মানে একটা সাপেক্ষে আরেকটা যে পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা বিষয়ের সাপেক্ষে যদি চিন্তা করে আরেকটা বিষয় নেওয়া হয়, যে পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে আপেক্ষিকতা। এই আপেক্ষিকতা 1905 সালে বিজ্ঞানী আপেক্ষিকতার দুইটা তত্ত্ব দিচ্ছেন। সেটা হচ্ছে আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব এবং আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। এই আপেক্ষিকতার সাধারণ তত্ত্বে বলা হয়েছে যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এই আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব 1916 সালে বিজ্ঞানী আইনস্টাইন দিচ্ছেন যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু প্রভৃতির গতি, মাধ্যাকর্ষণ ও সমগ্র মহাবিশ্বের গঠন সম্পর্কে তার বৈজ্ঞানিক ও দার্শনিক মতবাদসমূহ আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের অন্তর্ভুক্ত। এটা বিজ্ঞানী আইনস্টাইন 1916 সালে এই তত্ত্বটা দিচ্ছেন, এবং এই তত্ত্বটা হচ্ছে স্বাভাবিক একটি জটিল তত্ত্ব। আর বিশেষ আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন দিচ্ছেন। এই তত্ত্ব থেকে জানা যায় যে স্থান, কাল, ভর, কাল মানে সময়, ভর পরম কিছু নয়, সবই হচ্ছে আপেক্ষিক। পর্যবেক্ষকের সাপেক্ষিক গতির কারণে এই সবই পরিবর্তিত হয়। ভরের আপেক্ষিকতা ও ভর শক্তি পারস্পরিক রূপান্তর এই তত্ত্বের গুরুত্বপূর্ণ আবিষ্কার। এর উপর ভিত্তি করে পারমাণবিক ও নিউক্লিয় পদার্থবিজ্ঞানের প্রসার ঘটেছে। তাই এই আপেক্ষিকতা বিজ্ঞানী আধুনিক পদার্থবিজ্ঞানে যে আপেক্ষিকতার যে 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন আপেক্ষিকতার বিশেষ স্বীকার্য দিচ্ছেন, বিশেষ তত্ত্ব দিচ্ছেন। এই আপেক্ষিকতা আবিষ্কারের ফলে আধুনিক পদার্থবিজ্ঞানের চরম উন্নতি শিখরে পৌঁছেছেন। তো এই আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটা আমরা এখানে পড়ব। আপেক্ষিকতার বিষয় ভিতরে এখানে হচ্ছে যে বিজ্ঞানী মরলি এক্সপেরিমেন্ট যে করেছিলেন, উনি বলছেন যে ইথার বলতে কিছু নাই। এক নম্বরে বলেছেন কি, ইথারের ঘটনা বলছে যে উনি যে পরীক্ষাটা করেছেন মাইক্রোসফট মরলি, ইথার বলতে কিছু নাই। আচ্ছা, 2 নম্বরে বলছেন যে গ্যালিলীয় রূপান্তরটা পরে বলতেছি, সঠিক নয়। ইথার বলতে কিছু নেই। আচ্ছা, ইথার বলতে কিছু নেই, গ্যালিলীয় রূপান্তর সঠিক নয়। আবার 3 নম্বর বলছে সকল ক্ষেত্রে আলোর বেগ সমান। বিজ্ঞান মাইকেলসন ও মরলি যে এক্সপেরিমেন্টটা করছেন, সেখানে বলেছে যে ইথার বলতে কিছু নেই। পরীক্ষা করে আমরা যে এক্সপেরিমেন্ট থেকে পেয়েছিলাম, গতদিন দেখানো হয়েছিল, গ্যালিলীয় রূপান্তর সঠিক নয় এবং সকল ক্ষেত্রে আলোর বেগ হচ্ছে সমান। এই তত্ত্বের উপর ভিত্তি করে বিজ্ঞানী আইনস্টাইন আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটা 1905 সালে দেন, এবং এই তত্ত্ব হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব দুইটা স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। সেই স্বীকার্য দুটা হচ্ছে সেই স্বীকার্য হলো, 1 নম্বর স্বীকার্য পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল সকল জড় প্রসঙ্গ কাঠামোতে, পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থ বিজ্ঞানের সূত্রগুলো একই রকম হবে। কি বলছে যে প্রথম যে স্বীকার্যটা, উনি দুটো স্বীকার্য দিচ্ছেন আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের দুটো স্বীকার্য। সেই স্বীকার্য দুটো হচ্ছে যে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো হচ্ছে একই রকম হবে। দ্বিতীয়টা হচ্ছে সকল জড় কাঠামোতে শূন্য স্থানে
আলোর বেগ সমান, দেখা যাচ্ছে গো, দেখা যাচ্ছে? আচ্ছা, কি বলছে যে পরস্পরের সাপেক্ষে ধ্রুবভাবে গতিশীল সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থ বিজ্ঞানের সূত্রগুলো হচ্ছে একই রকম হবে। এই কথাটার অর্থ কি? এই কথার অর্থ হলো, ধরে নিলাম যে এটা একটা প্রসঙ্গ কাঠামো, এখানে ধরো একজন মানুষ দাঁড়িয়ে আছে, এখানে একটা প্রসঙ্গ কাঠামো, এখানে ধরো একটা বাস সামনের দিকে যাচ্ছে, এটাকে বলছি এক্স ওয়াই জেড, এটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, দুইটা প্রসঙ্গ কাঠামো নিলাম, যেখানে একটা মানুষ আছে আর এখানে ধরে নিলাম হচ্ছে একটা বাসে করে, বাস বা ট্রেন সামনের দিকে যাচ্ছে। আচ্ছা, তো খেয়াল করো যে এখানে যদি কোনো ব্যক্তি পরস্পরের সাপেক্ষে যদি ধ্রুববেগে গতিশীল ভি বেগে, অবশ্যই কিন্তু জড় প্রসঙ্গ কাঠামো হতে হবে। প্রসঙ্গ কাঠামোটা এখানে কি হতে হবে? জড় প্রসঙ্গ, মানে একটা সাপেক্ষে আর একটা ভি বেগে, ভি সমবেগে গতিশীল হতে হবে। তাহলে এখানে যে উনি পরীক্ষাটা করবেন পদার্থবিজ্ঞানের যে কোনো সূত্র, ধরে নিলাম যে এফ সমান হচ্ছে এম এ, এখানে যেভাবে প্রয়োগ করবেন যে ফলটা পাওয়া যাবে, এখানে উনি একইভাবে এফ সমান হচ্ছে একই সমীকরণ একই রকম হবে। এখানে যদি এফ সমান এম এ যে প্রযোজ্য হবে, তাহলে যে কাঠামোটা ভি বেগে সমবেগে সামনের দিকে যাচ্ছে, সেখানে হচ্ছে এফ সমান হচ্ছে এম ড্যাশে, এখানে যে রেজাল্ট পাবে এখানেও একই রেজাল্ট পাবে। যদি একটা মানুষ যদি একজন যদি স্থির অবস্থায় থাকে, এখানে যদি উনি একটু পরীক্ষা করেন বা পদার্থবিজ্ঞানের সূত্র প্রয়োগ করেন, আরেকজন যদি স্থির থাকে, এখানে যে সমীকরণ পাবেন, যে পদার্থবিজ্ঞানের সূত্র ব্যবহার করে যে সমীকরণ পাবেন বা মান পাবেন, এখানে স্থির অবস্থায় যে ব্যক্তিটা যদি থাকে, তাহলে উনি পদার্থবিজ্ঞানের সূত্র ব্যবহার করে একই মান পাবেন। আবার এরকম হতে পারে, যদি এটা প্রসঙ্গ কাঠামোতে দুইজন যাচ্ছে, একজন ব্যক্তি আর একজন ব্যক্তি, বা একটা ট্রেনের ভিতরে দুইজন সামনাসামনি বসে আছে, এটা চলন্ত অবস্থা আছে, উনি যে পরীক্ষাটা করবেন আর উনি যে পরীক্ষাটা করবেন হচ্ছে একই মান পাবেন। আবার বলতে পারি যে একটা সাপেক্ষে আর একটা সমবেগ যদি গতিশীল হয়, তাহলে এই কাঠামোতে যে পরীক্ষা করে যে মানটা পাবেন, এই কাঠামোতে হচ্ছে পরীক্ষা করে একই মান পাবেন। তো পদার্থবিজ্ঞানের সূত্রগুলো এখানে যেভাবে হবে, সমবেগ গতিশীল বা প্রসঙ্গ কাঠামোতে একই মান পাওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম স্বীকার্য। আর দ্বিতীয় স্বীকার্য হচ্ছে সকল জড় কাঠামোতে শূন্য স্থানে আলোকের বেগ হচ্ছে সমান, আলোকের বেগের কোনো কম বেশি নাই। যদিও এটা আমাদের স্বাভাবিক বা দৈনন্দিন ঘটনার পরিপন্থী। কিভাবে পরিপন্থী? দ্বিতীয় স্বীকার্যটা কিভাবে পরিপন্থী দেখো, যে আমরা বলতেছি যে ধরো এটা একটা স্টেশন, এখানে একটা আলো প্রজ্বলিত হলো, এটা ট্রেন হচ্ছে এদিকে আসতেছে, যেটাকে বলছি হচ্ছে, ধরে নিলাম যে ট্রেন এদিকে আসছে। আচ্ছা, আবার একটা হচ্ছে ট্রেন হচ্ছে এদিকে চলে যাচ্ছে, বা এটা আসা দেখালাম, এটা হচ্ছে চলে যাওয়া দেখায়, এদিকে যদি দেখায় এদিকে হচ্ছে ট্রেনটা চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি কি, যে এখানে ধরো আলোটা প্রজ্বলিত হলো, তাহলে এখন আলোর বেগ কত আমরা বলি, আলোর বেগ আমরা সি দ্বারা ব্যক্ত করি। তাহলে খেয়াল করো, এই ট্রেনটা ধরে নিলাম, ট্রেন বা প্লেন বা যেটাই বলো না কেন, c/4 বেগে সামনের দিকে আসতেছে, এটা হচ্ছে c/4 বেগে চলে যাচ্ছে, স্টেশন থেকে চলে যাচ্ছে। তাহলে খেয়াল করো যে এই বস্তুটা যখন এই ব্যক্তিটা দেখছে আলোর বেগ সি পরিমাপ করতেছে, কিন্তু আমাদের স্বাভাবিক ঘটনা থেকে আমরা আলোর বেগ কি পরিমাপ করবো? যদি এই ট্রেনটার ক্ষেত্রে যদি হয়, এই ট্রেনের ক্ষেত্রে আমরা যদি বলি এটা হচ্ছে এ বি, যদি বি এর ক্ষেত্রে যদি বলি, তাহলে এখানে আমরা কি কত পাবো, কি হচ্ছে যে আলোটা কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে আর আসতেছে এদিকে, তাহলে সেই আলোর বেগ কত পরিমাপ করবে? আলোর বেগ হচ্ছে পরিমাপ করবে সি প্লাস হচ্ছে c/4 পরিমাপ করবে, তাহলে সমান হচ্ছে কত, 5c/4। আবার আলোটা কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ব্যক্তি এদিকে যাচ্ছে, তাহলে এ কত পরিমাপ করবে? এ পরিমাপ করবে c - c/4 সমান হচ্ছে 3c/4। তাহলে খেয়াল করো যে আলো কি হচ্ছে এদিকে যাচ্ছে, যখন একটা বস্তু যখন তার আলোর দিকে আসতেছে, তার বেগ যদি c/4 হয়, তাহলে সে আলোর বেগ পরিমাপ করবে 5c/4, আবার যে চলে যাবে সে হচ্ছে পরিমাপ করবে 3c/4। কিন্তু আইনস্টাইনের দ্বিতীয় স্বীকার্য বলছে যে না, দুইটা বস্তু আলোর যে বেগ পরিমাপ করবে সবার জন্য হচ্ছে আলোর বেগ হচ্ছে অন হবে, সবার ক্ষেত্রে আলোর বেগ হচ্ছে অন হবে। এটা হচ্ছে আইনস্টাইনের দ্বিতীয় স্বীকার্য, যে শূন্যস্থানে সকল প্রসঙ্গ কাঠামোতে আলোকের বেগ হচ্ছে সমান হবে, এবং সেটা হচ্ছে আলোকের বেগ সি এর সমান, বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এর চাইতে
বেশি হবে না বা কম হবে না, সকল প্রসঙ্গ কাঠামোতে আলোকের বেগটা সমান হবে। আবার আমরা অন্যভাবে বলতে পারি যে আলোর বেগ হচ্ছে সমান হচ্ছে, স্বাভাবিক আমরা বলি শব্দের ক্ষেত্রে শব্দ কত, একটা মানুষ হয়তো এখানে এই অবস্থানে আছে, যদি শব্দ এদিকে হয় তাহলে কত 340 মিটার পার সেকেন্ড, সে হচ্ছে একটা বস্তু যাচ্ছে এদিকে যাচ্ছে, আবার একটা হচ্ছে এদিকে আসতেছে, এটা এ বস্তু যাচ্ছে এদিকে, শব্দ এখান থেকে এদিকে যাচ্ছে, আবার বি বস্তু এদিকে আসতেছে, শব্দ যাচ্ছে এদিকে, তাহলে এ বস্তুর কাছে শব্দের মান কত হবে, এ বস্তুর কাছে হচ্ছে এটা শব্দ যাচ্ছে এদিকে, আসতেছে হচ্ছে এদিকে, তাইলে এ বস্তু একই দিকে যাচ্ছে, তাহলে 340 মাইনাস এ বস্তুর বেগ যদি ধরো 50 হয় তাহলে কত হবে 290 মিটার পার সেকেন্ড হবে এর কাছে। আবার বি এর কাছে কত হবে, বি যদি ধরে নিলাম যে সে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, শব্দের একদিকে আগে আসতেছে, তাহলে বি এর কাছে কত হবে, বি হচ্ছে 340 মাইনাস, যেহেতু দুইটা হচ্ছে একটা যাচ্ছে একটা আসতেছে তাহলে প্লাস হবে, তাহলে 50, তাহলে বি এর কাছে শব্দের বেগ হবে 390 মিটার পার সেকেন্ড ধরে নিলাম যে বি এর কাছে শব্দের বেগ হবে 390 মিটার পার সেকেন্ড, আর এটার কাছে হচ্ছে 290 মিটার পার সেকেন্ড, আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনের যে ঘটনাটা। কিন্তু আলোর ক্ষেত্রে এটা অবশ্যই তোমার জড় প্রসঙ্গ কাঠামো হবে, এবং আলোর ক্ষেত্রে অবশ্যই সেই বেগটা হচ্ছে শব্দের ক্ষেত্রে যেমন আমরা বললাম যে কম বেশি হচ্ছে, কিন্তু আলোর ক্ষেত্রে এটা কোনো মতেই কম হবে না, সকল ক্ষেত্রে সে যাক এবং আসুক যেটাই করুক না কেন আলোর বেগটা সকল ক্ষেত্রে হচ্ছে সি বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ডেই হবে। আচ্ছা, এটার কি কারণটা আমরা জাস্ট একটু যদি দেখি, আইনস্টাইনের স্বীকার্য, খেয়াল করো যে এখানে একটা বস্তু আছে, এখানে একটা আলো জ্বলতেছে, আলোর বেগ হচ্ছে সি, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু ধরো হচ্ছে 500 মিটার, খেয়াল করো এখান থেকে যে আলোটা আসতেছে আর এখান থেকে আলো এইটুকু দূরত্ব আছে, তাহলে এই 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগ আলোটা হচ্ছে এদিকে আসতেছে, তাহলে এখানে যদি বলি যে এটা এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু, তাহলে এ বস্তুটা অবশ্যই কিন্তু আলোর বেগটা, এ বস্তু অবশ্যই আলোর বেগ আগে শোনার মানে আলোর বেগ বা আলো দেখার অবস্থানটা এ বস্তু বি বস্তু কিন্তু আগে হবে, তার কারণ এ বস্তু পরে আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আলোর যে বেগটা বা আলো যদি আলোর বেগ পরিমাপ করতে চাই, তাহলে দুজনেই কিন্তু আলোর বেগটা হচ্ছে একই সময়তে দেখবে, তাদের সময়ের কোনো পার্থক্য থাকবে না, তার কারণ আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড অনেক বড় জিনিস, এই বড় জিনিস সামান্য একটু জাস্ট 500 মিটার, এটুকুর জন্য এত বড় জিনিসের কোনো হেরফের হয় না। যেমন সমুদ্রের পানি থেকে এক বালতি পানি তুলে নিলে যেমন সমুদ্রের পানির উচ্চতা তেমন কোনো পরিবর্তন হয় না, এই আলোর বেগের এইটুক জায়গার জন্য তেমন কোনো আলোর বেগের কোনো পরিবর্তন হয় না, ওই দুজনে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড দেখবে। এটা হচ্ছে তোমার দ্বিতীয় স্বীকার্য, শূন্য স্থানে সকল প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগটা হচ্ছে একই হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানে শেষ করছি, আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, তোমরা সকলেই ভালো থাকবে, আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের ক্লাসগুলো ভালো করে দেখাশোনা দেখবা তোমরা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।